আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি হামলার মাধ্যমেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, বিস্ফোরক তথ্য দিলেন সামরিক বিশ্লেষকরা। যুদ্ধ প্রযুক্তিতে একের পর এক ধামাকা তুরস্কের, এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধ ড্রোন উদ্ভাবন করল আঙ্কারা, যার গতি শব্দের চেয়েও বেশি। প্রকাশ্যে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, বিশ্ব মিডিয়ায় ভিডিও ভাইরাল। দুই ভাই এরদোয়ান শাহবাজের বৈঠক, পাকিস্তান তুরস্ক সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার। ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী, মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল আকসা মসজিদ। জুন মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের দেশ মাল্টা, যা বললেন দেশটির প্রেসিডেন্ট। পুতিন বদ্ধ পাগল হয়ে গেছেন, দাবি ট্রাম্পের, জবাবে যা বলল রাশিয়া। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানি হামলার মাধ্যমেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে? গত কয়েক মাস ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। যুক্তরাষ্ট্র দাবি করছে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ, কিন্তু ইসরায়েল প্রকাশ্যে বলেছে সামরিক হামলাই ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের একমাত্র উপায়। অন্যদিকে যে কোনো হামলার জবাব দিতে শতভাগ প্রস্তুতির কথা জানিয়ে চমকে দিয়েছে ইরান। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। সাম্প্রতিক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা হয়তো অবধারিত নয়, তবে সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। এটি ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। তাছাড়া এটি একটি বাস্তব ও ভয়াবহ ঝুঁকির সৃষ্টি করবে, যা বিশ্বকে ঠেলে দিতে পারে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যেও এখন এমন এক উত্তেজনা বিরাজ করছে যা গত কয়েক বছরের মধ্যে নজিরবিহীন। ইরানের পারমাণবিক সক্ষমতা, তাদের মিত্র প্রক্সি গোষ্ঠীগুলোর সক্রিয়তা এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তেহরানের অবস্থান পুরো বিশ্বকে উদ্বেগে ফেলেছে। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। এরই প্রেক্ষিতে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এটিকে তেহরানের প্রতি এক প্রকার সামরিক হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ পেলেই শুরু হবে পাল্টা হামলা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি 24 মে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব শুধু ইরান নয়, তাদের ঘনিষ্ঠ মিত্র লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সক্রিয় ভূমিকা নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। ইসরায়েলকে রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ঘাঁটিতে প্রস্তুতি বাড়িয়েছে তারা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটও যুক্ত হতে পারে সংঘাতে। অন্যদিকে ইরানের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কের কারণে চীন ও রাশিয়াও তেহরানের পাশে থাকতে পারে, এমনকি সামরিক সহায়তা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে সংঘাতটি পুরো মধ্যপ্রাচ্য জুড়েই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। যুদ্ধ প্রযুক্তিতে একের পর এক ধামাকা করেই চলছে তুরস্ক। এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধ ড্রোন উদ্ভাবন করলো আঙ্কারা, যার গতি হবে শব্দের চেয়েও বেশি। অবিকল ফাইটার জেটের মতো দেখতে চালকবিহীন পঞ্চম প্রজন্মের আকাশযান উদ্ভাবন করেছে তুরস্ক, যা শব্দের চেয়ে বেশি গতিতে ছুটতে পারে। আধুনিক কমব্যাট মিশনে এটি যুদ্ধ বিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার। সম্প্রতি সফল পরীক্ষাও চালিয়েছে বাইকারের তৈরি মানুষবিহীন এই আকাশযান কিজিলেলমা। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। তুরস্ক বরাবরই শক্তিশালী আর অত্যাধুনিক ড্রোন ভান্ডারের জন্য সুপরিচিত। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একের পর এক মনুষ্যবিহীন আকাশযান বানিয়ে সক্ষমতার জানান দিয়েছে ইউরোপিয়ান দেশটি। আর এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য তুরস্কের খ্যাতনামা সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বেকার টেকনোলজি, যা জন্ম দিয়েছে TB2 আকিঞ্চির মতো মনুষ্যবিহীন যুদ্ধযানের। সেই বেকারই এবার আনলো নতুন আরেক আকাশযান, যার নাম কিজিলেলমা। সম্প্রতি ড্রোনটির চতুর্থ প্রোটোটাইপ সফল পরীক্ষা চালিয়েছে এরদোগান প্রশাসন। দেখতে ফাইটার জেটের মতো হলেও আদতে এটি একটি চালকবিহীন যুদ্ধযান, যেটি পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পন্ন।
শুধু দেখতেই নয়, কাজেও ফাইটার জেটের চেয়ে কোনো অংশে কম নয় কিজিলে লোমা। তুরস্কের দাবি, যুদ্ধ পরিস্থিতি সহ নানা ধরনের কমব্যাট মিশন পরিচালনায় সক্ষম এটি, যা মোতায়েন করা হবে তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে। বেকারের তথ্য অনুযায়ী তুরস্কে সর্বপ্রথম জেট ফুয়েল চালিত ড্রোন কিজিলে লোমা, যেখানে ব্যবহার করা হয়েছে ইউক্রেনীয় প্রতিষ্ঠানের তৈরি AI-322F মডেলের একটি ইঞ্জিন, যা শব্দের গতির চেয়ে দ্রুত ছুটতে সক্ষম। মাত্র 14.5 ফুট দৈর্ঘ্যের একটি মনুষ্যবিহীন আকাশযানটি 1.5 টনের পেলোড বহন করতে পারে আর উড়তে পারে সর্বোচ্চ 45,000 ফুট উচ্চতায়। একটানা 3 ঘন্টারও বেশি সময় আকাশে স্থায়ী হতে পারে কিজিলে লোমা। লেজার গাইডেড যুদ্ধাস্ত্রের পাশাপাশি এতে বহন করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। বর্তমানে 3টি সংস্করণ রয়েছে কিজিলে লোমা আকাশযানের। এগুলোর কোনোটি শব্দের চেয়ে বেশি আবার কম গতিতেও ছুটতে পারে। বর্তমানে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে থাকে 35টির মতো দেশ। প্রকাশ্যে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী। বার্তা সংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা। ম্যাক্রো তার দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম গেছেন। এপির ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে অবতরণ করার পর তার বিমানের দরজা খোলা হয়েছে। ওই সময় হঠাৎ করেই ম্যাক্রোর মুখে 2 হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিগেটে ম্যাক্রো। এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাক্রো, তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। তবে স্ত্রী ওই সময়ও বিমানের ভেতরেই অবস্থান করছিলেন। এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি। এর কিছুক্ষণ পর এই দম্পতি বিমানের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকেন, কিন্তু অন্যবারের মতো স্বামীর হাত ধরে আর নামেননি ব্রিগেটটি। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে ম্যাক্রোর বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার দিতে থাকেন। এছাড়া কিছু ছবিও ভাইরাল হয়। ম্যাক্রোর দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এগুলো এডিট করা। তবে পরবর্তীতে জানা যায় ম্যাক্রোর স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছে সেটি সত্যি তথ্য। পরবর্তীতে ম্যাক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়েছে, তবে এতে কেউ হতাহত হননি। ম্যাক্রোর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে অপরের সঙ্গে মজা করছিলেন। 2 ভাই এরদোয়ান শাহবাজের বৈঠক। পাকিস্তান তুরস্ক সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার। তুরস্ক সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে রোববার এক ঐতিহাসিক ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এতে 2 শীর্ষ নেতা ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। বিস্তারিত প্রতিবেদনে। আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে 2 নেতা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে একে অপরকে স্বাগত জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, তুরস্কের জনগণ আমাদের জন্য শুধু বন্ধুই নয়, তারা আমাদের হৃদয়ের আপনজন। কঠিন সময়ে তুরস্কের অটুট সহানুভূতি ও সমর্থন আমাদের সাহস দিয়েছে, শক্তি দিয়েছে। তিনি তুরস্কের নীতিনিষ্ঠ অবস্থান ও জনগণের অকৃত্রিম ভালোবাসাকে ভ্রাতৃত্বের সোনালী অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, যে সমর্থন আমরা সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘাতে পেয়েছি তা শুধু কূটনৈতিক নয়, আত্মিক সম্পর্কের প্রমাণ। 2 নেতা 7ম হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিল এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করেন। তারা ঘোষণা দেন, এ বন্ধন হবে অটুট, গভীরতম এবং সময়ের চেয়ে শক্তিশালী। কাশ্মীর ইস্যুতেও প্রেসিডেন্ট এরদোগান তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন, যা পাকিস্তানের জনগণের হৃদয়ে গভীর মর্যাদা পেয়েছে। বৈঠকে 2 নেতার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন খাত, যেমন নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন, কৃষি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। $5 বিলিয়ন বার্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সম্মত হয় 2 পক্ষ। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমাদের মধ্যে যে আস্থা তা শুধু কূটনৈতিক স্তরে নয়, ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক ও প্রযুক্তি প্রতিটি স্তরে প্রবাহিত হওয়া উচিত। পাকিস্তান তুরস্ক অর্থনৈতিক ও সামরিক জোট দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে এক শক্তিশালী মডেল হিসেবে আবির্ভূত হতে পারে। প্রেসিডেন্ট এরদোগান অতিথিদের সম্মানে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজিত আতিথেয়তা ও সাংস্কৃতিক সৌজন্য যেন 2 দেশের মনের বন্ধনকে আরও উজ্জ্বল করে তোলে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেহবাজ তার এক্স বার্তায় লেখেন, তুরস্কের ভাই বোনদের প্রতি পাকিস্তানের জনগণের আকুণ্ঠ কৃতজ্ঞতা পেয়েছি। আমরা আমাদের এই অটুট ভ্রাতৃত্বকে আরও শক্তিশালী করে তুলব। এই ছিল আমাদের আজকের অঙ্গীকার।
ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইসরায়েলি মন্ত্রী। মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল আকসা মসজিদ। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদের নামাজ ও অন্যান্য ইবাদত করার অনুমতি রয়েছে। 1967 সালে আরব যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম ও আল আকসা মসজিদ দখল করে। এর আগে জেরুজালেমের এই পবিত্র মসজিদটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। এদিকে উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভির সোমবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইহুদিরাও আল আকসায় সেজদা দেয়া সহ সব প্রার্থনা করতে পারবে। সিদ্দিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জেরুজালেম ইসরায়েল দখল করলেও জর্ডানের ওয়াকফ বোর্ডই মসজিদটি পরিচালনা করছিল। এতে করে জেরুজালেম ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে কোনো ইহুদি প্রার্থনা করতে পারত না, যা নিয়ে স্থিতিশীলতা বা চুক্তি রয়েছে। এই চুক্তি 1967 সাল থেকে এখনো পর্যন্ত কার্যকর আছে। তবে দখলদার ইসরায়েলের উপপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সোমবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। সোমবার কথিত জেরুজালেম দিবস উপলক্ষে ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যেই আল আকসায় জড়ো হতে থাকে ইহুদিরা। এ সময় সেখানে যান ইতামার বেন গভির। ইহুদিরা আল আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করেন। দখলদার এই মন্ত্রী সেখানে গিয়ে বলেন, আজ ঈশ্বরকে ধন্যবাদ, টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা সম্ভব হয়েছে। আমরা ঈশ্বরকে এজন্য ধন্যবাদ জানাই। এই দখলদার আরও বলেন, আমরা এখানে জিম্মিদের এবং গাজায় আমাদের জয়ের জন্য প্রার্থনা করতে এসেছি। উগ্রবাদী বেন গভিরের রাজনৈতিক দলের নেতা এবং ইসরায়েলি পার্লামেন্টের সদস্য জাভি সুকত আজ আল আকসায় গিয়েছিলেন। এই দখলদার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ইসরায়েলি একটি পতাকা হাতে নিয়ে হাঁটছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর আল আকসায় বেন গভিরের তাণ্ডব চালানো নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে বেন গভিরের প্রতি এর আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিরক্তি প্রকাশ করেছিলেন। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীও তার কর্মকাণ্ড নিয়ে সতর্ক করেছিল। তারা বলেছিলেন, আল আকসা মসজিদ নিয়ে বেন গভির এমন করতে থাকলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। সূত্র টাইমস অফ ইসরায়েল। জুন মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের দেশ মাল্টা। প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন, আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। রোববার মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে। মাল্টা এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাগত জানিয়েছে এবং 2023 সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করেছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। প্রধানমন্ত্রী আবেলা বলেন, গাজার মানবিক বিপর্যয়ের দিকে আমরা চুপ থাকতে পারি না। 4 দশকেরও বেশি সময় আলোচনার পর এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে। সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেইরু ঘোষণা দিয়েছেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে 17 থেকে 20 জুন অনুষ্ঠিতব্য এক সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে। পুতিন বদ্ধ পাগল হয়ে গেছেন, দাবি ট্রাম্পের। এদিকে এমন মন্তব্যের জবাব দিয়েছে রাশিয়া। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালানোর কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন একেবারে পাগল হয়ে গেছে। এমন মন্তব্যের জবাবে ক্রেমলিন বলেছে, অতিরিক্ত আবেগগত চাপের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এমনটি বলছেন। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। সোমবার রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন তা আবেগগত চাপের কারণে হতে পারে। তবে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে সহায়তা করার জন্য মার্কিন নেতাকে ধন্যবাদ জানায় ক্রেমলিন। রয়টার্সের খবরে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই আলোচনা প্রক্রিয়া সংগঠিত ও শুরু করার ক্ষেত্রে সহায়তার জন্য আমরা আমেরিকানদের এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। এ সময় পুতিনকে নিয়ে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই ধরনের মন্তব্য অবশ্যই ট্রাম্পের আবেগগত চাপ, যা তার অতিরিক্ত আবেগগত প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন,
আমি তার উপর খুশি নয়, কারণ যখন আমরা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করেছি এবং তা মাঝামাঝি অবস্থায় চলে গেছে, এমন সময় পুতিন কিয়েভ ও অন্যান্য শহরে ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন। এটা আমার ভালো লাগেনি। যদি এমন ঘটনা বারবার ঘটে তাহলে অবশ্যই পুতিনের উপর নিষেধাজ্ঞা জারি করবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ট্রাম্প, যদিও তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকেও তিরস্কার করেছেন। এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানি হামলার মাধ্যমেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, বিস্ফোরক তথ্য দিলেন সামরিক বিশ্লেষকরা। যুদ্ধ প্রযুক্তিতে একের পর এক ধামাকা তুরস্কের, এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধ ড্রোন উদ্ভাবন করল আঙ্কারা, যার গতি শব্দের চেয়েও বেশি। প্রকাশ্যে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, বিশ্ব মিডিয়ায় ভিডিও ভাইরাল। দুই ভাই এরদোয়ান শাহবাজের বৈঠক, পাকিস্তান তুরস্ক সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার করার অঙ্গীকার। ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী, মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল আকসা মসজিদ। জুন মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের দেশ মাল্টা, যা বললেন দেশটির প্রেসিডেন্ট। পুতিন বদ্ধ পাগল হয়ে গেছেন, দাবি ট্রাম্পের, জবাবে যা বলল রাশিয়া। এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।